সংবিধান সংশোধনে 17 সদস্যের কমিটির প্রস্তাব আইনমন্ত্রীর। আগামীকাল আমরা চাই ওনাদের পক্ষ থেকে যে 5 জনের নাম কালকে দেন, তাহলে আমরা এই কমিটি গঠন করে আমরা সংবিধান সংশোধন এবং জুলাই সনদকে সামনে রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাই মাননীয় স্পিকার। সরকারি দলের 12 জনের নাম চূড়ান্ত, আলোচনা করে সিদ্ধান্ত দেবে বিরোধী দল। আমরা সেরকম ওনাদের যে প্রস্তাবনারা দিয়েছেন সেটাকে আমরা নিলাম, শুনলাম, বাট আমরা পরে জানাবো। এখনই আমরা কিছু বলছি না এই ব্যাপারে। ফ্যামিলি কার্ডের কারণে বাজেটে চাপ পড়বে না, সংসদে প্রধানমন্ত্রী। অনেকগুলো ফ্যামিলি, অনেকগুলো মহিলা এই কার্ডটি পাবেন। এইটা এক কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, স্টেট রাষ্ট্রের একটা ইনভেস্টমেন্ট। সেই জন্যই আমাদের হিসাব বলছে ইনফ্লেশন বরং কমবে, বাড়বে না। বৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার ঘোষণা। লিটারে 4 টাকা বাড়ল ভোজ্য তেলের দাম, বিশ্ববাজারে কমলে সমন্বয় জানালেন বাণিজ্যমন্ত্রী। ব্যবসায়ীদের জন্য সুদ হার কমানোর চিন্তা। বৃষ্টি ও ভোগান্তিতে দিন পার রাজধানীবাসীর। অনেক ভোগান্তিতে ভোগা হচ্ছে, রিক্সা চলাচল খুব একটা যাতায়াত নাই। ঘর থেকে বাইরে হইতে পারতেছি না, বাসা থেকে খুবই ভোগান্তি হয়েছে। দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, 4 নদীর পানি বিপদসীমার উপরে, 2 জেলার নিম্নাঞ্চলে বন্যা। শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যায় মামলা, গরুর হাট নিয়ে পিচ্ছি হেলালের সঙ্গে বিরোধের অভিযোগ ভাইয়ের, জড়িতদের ধরতে অভিযানে পুলিশ। অনিয়ম অভিযোগে শেষ হলো পশ্চিমবঙ্গে বিধানসভার 2য় দফার ভোট। কারচুপি ও সহিংসতার অভিযোগ, মমতা শুভেন্দুর ভাগ্য পরীক্ষার ফল 4 মে। এবং বৃষ্টিতে ভেস্তে গেল বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় টি20, 1-0 এগিয়ে টাইগাররা। শনিবার মিরপুরে সিরিজের শেষ ম্যাচ। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। সংবিধান সংশোধনের জন্য সংসদীয় বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বিকেলে জাতীয় সংসদে তিনি এই প্রস্তাব দেন। বিরোধী দলের কাছ থেকে 5 জনের নাম চাওয়া হলে আলোচনা করে সিদ্ধান্ত জানানোর কথা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বিভিন্ন গণমাধ্যমে বিরোধী দলের সদস্যদের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদ জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। জুলাই সনদের আলোকে সংবিধানের কতটা সংশোধন হবে এই নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরু থেকেই বিরোধে জড়ায় সরকারি ও বিরোধী দল। অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশের মধ্যে 7টি অধ্যাদেশ 4টি বিলের মাধ্যমে বাতিল করা হয়, বাকি 13টি অধ্যাদেশ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়। সরকারের পক্ষ থেকে বারবার জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। অবশেষে সংবিধান সংশোধনের জন্য 17 সদস্যের সংসদীয় বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন আইনমন্ত্রী। সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করার জন্য আগামীকাল আমরা চাই ওনাদের পক্ষ থেকে যে 5 জনের নাম কালকে দেন, তাহলে আমরা এই কমিটি গঠন করে আমরা সংবিধান সংশোধন এবং জুলাই সনদকে সামনে রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাই মাননীয় স্পিকার। জানানো হয় সরকারি দল থেকে 12 জনের নামের তালিকা ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। বিরোধী দল থেকে 5 জনের নাম চাওয়া হয়েছে। এ সময় বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, আলোচনা করেই সিদ্ধান্ত জানাবেন তারা। আমরা সেরকম ওনাদের যে প্রস্তাবনারা দিয়েছেন সেটাকে আমরা নিলাম, শুনলাম, বাট আমরা পরে জানাবো। এখনই আমরা কিছু বলছি না এই ব্যাপারে। সরকারি দল সম্পর্কে বিরোধী দলের নেতাদের নানা মন্তব্যের সমালোচনা করেন কয়েকজন সংসদ সদস্য। কোন কিছু করবেন না, এখানে একটা বলবেন, বাইরে আর একটা বলবেন, এটা হবে না। যা বলবেন এখানেই বলতে হবে। সম্মানিত বিরোধী দলের প্রতি সম্মান রেখেই বলছি, আপনারা যদি আমাদেরকে পতন করার হুমকি দেন তাহলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদেরকে পতন ঘটানো হবে ইনশাআল্লাহ। আমি মাঝে মাঝে আতঙ্কিত হই আমার বিরোধী দলের বন্ধুদের শরীরী ভাষায়। এত উত্তেজনা সামান্য কিছু শব্দ এবং বাক্যের জন্য, এত উত্তেজনা কিন্তু শরীরের জন্য ভালো নয়। আর জামায়াতের সাথে আন্দোলনের বিষয়ে এর আগে কোনো আলোচনা হয়নি বলেও জানান নুরুল হক নূর। আমি এই যে ক্রাইসিস মোমেন্টে এত ছাত্র আন্দোলন লিড করেছি, জামাতের শিবিরের কারোর সাথে আমার কখন আন্দোলন সংগ্রাম নিয়ে আলাপ আলোচনা নেই। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।
ফ্যামিলি কার্ডের কারণে আগামী বাজেটে কোনো চাপ পড়বে না। বুধবার সকালে জাতীয় সংসদ প্রশ্ন উত্তর পর্বে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, গ্রামীণ অর্থনীতিকে আরও সচল করবে ফ্যামিলি ও কৃষক কার্ড, কমবে মূল্যস্ফীতিও। বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এছাড়া হাওড় অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী ৩ মাস সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। কার্যসূচির অনুযায়ী এখন প্রশ্নকাল শুরু হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিন সংসদ অধিবেশনের শুরুতেই সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজ নিজ এলাকার সমস্যা সমাধানে নানা প্রশ্ন তুলে ধরেন সংসদ সদস্যরা। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট চট্টগ্রামকে জলাবদ্ধতা থেকে মুক্ত করতে সরকারের পদক্ষেপ জানতে চান চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। জবাবে জলাবদ্ধতার কারণে চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আশ্বাস দেন এ সমস্যা দ্রুত সমাধানের। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যাটা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়। রাজধানী ক্লিন ও গ্রিন করা, মশা নিধন, ঢাকামুখী জনস্রোত থামানো, বন্যা প্রবণ এলাকাগুলোতে বাঁধ মেরামত সহ নানা পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তোলার লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর কর্তৃক ঢাকা শহরের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের অগ্রাধিকার দেওয়া হয়েছে। যাদের ফসল নষ্ট হয়েছে তাদেরকে লোকেট করে আগামী ৩ মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। ফ্যামিলি কার্ডের অর্থায়ন নিয়ে বিরোধী দলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর করা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এই কার্ড রাষ্ট্রের এক রকমের বিনিয়োগ। আমাদের হিসাব বলছে ইনফ্লেশন বরং কমবে, বাড়বে না। অপর এক প্রশ্নে তারেক রহমান বলেন, অনেক জেলা শহরে রেল লাইন ও বাইপাস সড়ক ঘিরে বাণিজ্যিক কর্মকাণ্ড বেড়ে গেছে, তাই নতুন বাইপাস করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বাইপাসকে বাইপাস করার জন্য আরেকটি বাইপাস দরকার। আমরা যদি শহর বাড়াতে চাই, রেল লাইনকে অন্যদিকে নিয়ে যেতে চাই, সেটি হয়তো বা করা যাবে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। ভোজ্য তেলের লিটারে বাড়ল ৪ টাকা। বোতলজাত তেল ১৯৯ ও খোলা তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৭৯ টাকা। বুধবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে সংবাদ ব্রিফিংয়ে এই কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আজ থেকেই নতুন এই দর কার্যকর হচ্ছে। বিশ্ববাজারে দাম বাড়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে কমে এলে দেশেও তেলের দাম কমানো হবে। খুচরা পর্যায়ে যাতে বেশি দামে তেল বিক্রি না হয় তা নজরদারি করা হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। সয়াবিন তেল যারা আমদানি করেন, উৎসের মূল্য বৃদ্ধির কারণে আমদানি মূল্যের উপর সেটার প্রভাব পড়েছে। আমদানিকারক এবং রিফাইনাররা ক্রমাগতভাবে অনুরোধ জানিয়ে আসছিলেন আমাদেরকে যে মূল্য একটা ঊর্ধ্ব সমন্বয় করার জন্য। আমরা কিছু ঊর্ধ্ব মূল্য সমন্বয় সিদ্ধান্ত নিয়েছি। পূর্ব নির্ধারিত বোতলজাত সয়াবিন তেলের মূল্য ছিল ১৯৫ টাকা লিটার, সেটি এখন থেকে হবে ১৯৯ টাকা। আর একইভাবে লুজ সয়াবিনের সাথেও সমপরিমাণ যোগ হবে। ব্যবসার খরচ কমাতে এবার সুদের হার কমানোর কথা ভাবছে সরকার। বুধবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তৈরি পোশাক, বস্ত্র ও নিটওয়্যার এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এমনই ইঙ্গিত দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, উচ্চ সুদ হার ও জ্বালানির সংকটে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে দেশের বস্ত্রশিল্প। এই সুদের হারটা এমন হতে হবে যেটা নিউ ইনভেস্টমেন্ট এন্ড অনগোয়িং বিজনেসের গ্রোথকে সাপোর্ট করে। জ্বালানি পরিমাণ দ্রুত বৃদ্ধির জন্য সরবরাহে আমরা আরো এফএসআরও টেন্ডার ফ্লোট করবে জ্বালানি মন্ত্রণালয় আগামী দিনে, ল্যান্ড বেসড, যাতে দ্রুতই জ্বালানির পরিমাণ আমরা বৃদ্ধি করতে পারি। দর্শক, ভোর থেকে রাজধানীতে বৃষ্টি হচ্ছে আর এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। দিনভর বৃষ্টিতে নানা জায়গায় পানি জমে যায়। রাস্তায় গণপরিবহনও ছিল কম, তবে যানজট ছিল ঠিকই। আবহাওয়া অফিস বলছে, সারা দেশে এমন বৃষ্টিপাত হতে পারে আগামী সোমবার পর্যন্ত। এই যে চলমান বৃষ্টি, এটা আরও কন্টিনিউ করবে আগামী ৩ থেকে ৪ দিন। তারপর যেটা হবে, গ্র্যাজুয়ালি বৃষ্টি কমে যাবে, তাপমাত্রা বাড়তে থাকবে। আর এর সাথে যেটা রয়েছে, সাগর অনেকটা উত্তাল রয়েছে, কারণ সাগরের প্রেশার গ্রেডিয়েন্ট বলি, অর্থাৎ বায়ু চাপের আধিক্য রয়েছে। বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পড়ে কুমিল্লা, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলা। তলিয়ে যায় বিভিন্ন সড়ক। এতে ভোগান্তিতে পড়েন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে নেত্রকোনার হাওড়াঞ্চল সহ বিভিন্ন এলাকায় বৃদ্ধি পেয়েছে নদ নদীর পানি। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে নষ্ট হচ্ছে ফসল। সুনামগঞ্জে বাঁধ ভেঙে তলিয়ে গেছে ফসল। এদিকে উপকূলীয় 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুমিল্লা নগরীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর থাকায় জেলা স্কুল রোড, চকবাজার, সালাউদ্দিন মোড় ও টমসম ব্রিজ এলাকা পানিতে তলিয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন মানুষ। কিছু পরীক্ষা কেন্দ্রে চরম দুর্ভোগে পড়েন পরীক্ষার্থীরা। কোথাও কোথাও হলরুমে পানি ঢুকে পড়ায় তার মাঝেই পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের। অনেককে হাঁটু সমান পানি পেরিয়ে গন্তব্যে যেতে দেখা গেছে। এদিকে ঝুম বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েন নারায়ণগঞ্জবাসী। সড়কে যান চলাচল ধীর হয়ে পড়ে। অনেকেই নির্ধারিত সময়ের আগে বাসা থেকে বের হলেও জলাবদ্ধতা ও যানবাহন সংকটে সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারেননি। ফতুল্লার ডিএনডি এলাকায়ও জলাবদ্ধতার সৃষ্টি হয়। রাস্তাঘাটে হাঁটাচলা করি তখন যে সমস্যাগুলো ফিল করি, আসলে জানি না কোথায় কি কাজ হয়। পাহাড়ি ঢল ও অব্যাহত ভারী বৃষ্টিপাতে নেত্রকোনার হাওড়াঞ্চল সহ বিভিন্ন এলাকায় বৃদ্ধি পেয়েছে নদ নদীর পানি। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে নষ্ট হচ্ছে বোরো ফসল। এর মাঝে পাহাড়ি ঢলে কমলাকান্দার বাইরা গাঙ্গের একটি বাঁধ ভেঙে ফসলি মাঠ তলিয়ে বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে। মদন মোহনগঞ্জ, খালিয়াজুড়ির বিভিন্ন হাওরে নদ নদীর পানি প্রবেশ করে তলিয়ে যাচ্ছে বোরো ফসল। বজ্রপাতে কৃষক মৃত্যুর ঘটনায় দেখা দিয়েছে শ্রমিক সংকট। একমাত্র ফসল ঘরে তুলতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। হাওর এলাকায় 1675 হেক্টর জমির ধান তলিয়ে যাওয়ার আশঙ্কার কথা জানায় কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের 4টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। মৌলভীবাজার ও নেত্রকোনার নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। শঙ্কায় রয়েছে আরও 3 জেলা। এদিকে ফসল হারিয়ে দিশেহারা অনেক চাষি। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে মানুষ। মৌলভীবাজারে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বেড়েছে নদ নদীর পানি। কুলাউড়া উপজেলার গোগালীছড়ার বাঁধ ভেঙে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। ক্ষতির মুখে হাওরের বড় চাষিরা। খুব কষ্ট করে করছি ক্ষেত করার পরে পানি লিয়া গেছে গিয়া 1 জায়গা খাতা পাচ্ছি। পানিতে তলিয়ে যাচ্ছে নিচু এলাকার রাস্তাঘাট, ফসলি জমি। ভোগান্তিতে পড়ছেন বাসিন্দারা। বিপদ সীমার উপরে কণ্ঠিলালা নদী আর সীমার কাছাকাছি মনু ও ধলাই নদীর পানি। অন্যদিকে ঝড়ে উপড়ে পড়েছে হাজার হাজার গাছ, ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটিসহ অনেকের বাড়িঘর। অধিকাংশ এলাকায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। এগুলো আমরা কার কাছে গিয়া কইতাম? বস্তা ফালাইতেন ফালায় না, বস্তা গুন্ডু ফালাইতো তো আমরা বাড়ি ঘর আর ভাঙে না। আমরা নেত্রকোনার হাওড়াঞ্চলে বেড়েছে নদ নদীর পানি, নষ্ট হচ্ছে ফসল। বাইরা গাঙ্গের বাঁধ ভেঙে ফসলি মাঠ তলিয়ে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। বজ্রপাতে কৃষক মৃত্যুর ঘটনায় দেখা দিয়েছে শ্রমিক সংকট। কারণ না পানি লাগিয়া ধান পানি নিচে কাটার মতো কোনো সুবিধা নেই, কোনো ব্যবস্থা নেই কাটার। এদিকে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জেও বন্যার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মোট 4টি নদী আজকে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তার মধ্যে রয়েছে নেত্রকোনা জেলার 3টি নদী, সোমেশ্বরী, ভোগাই, কংসর্গন, মগরা এবং মৌলভীবাজার জেলার মূল নদী। দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত রাখতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শীর্ষ সন্ত্রাসী খন্দকার নঈম আহমেদ টিটনকে গুলি করে হত্যার ঘটনায় রাজধানীর নিউ মার্কেট থানায় মামলা করেছে পরিবার। বড় ভাইয়ের দাবি, আরেক সন্ত্রাসী পিচ্চি হেলালের সঙ্গে বসিলা গরুর হাটের ইজারা নিয়ে বিরোধ চলছিল টিটনের। এদিকে পুলিশ বলছে অপরাধীদের ধরতে অভিযান চলছে। মঙ্গলবার রাত 8টা রাজধানীর ব্যস্ততম নিউ মার্কেট এলাকায় হঠাৎ বিকট শব্দ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনের রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় লুটিয়ে পড়েন এক ব্যক্তি। স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে জানা যায় নিহত ব্যক্তি আর কেউ নন, একসময়ের শীর্ষ সন্ত্রাসী খন্দকার নঈম আহমদ টিটন। এই ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয় এলাকা জুড়ে। মুরব্বী একজন চশমা পরা ওনাকে গুলি করছে, প্রথম 2টা, তারপরে আবার করছে একটা।
এরপর আবার একসাথে 3টা গুলি পইরে গেছে, তারপর নিয়ে গেছে ধরাধরি করে পাবলিক। রাস্তায় চলাচল করতেছে, এরকম একটা ঘটনা ঘটবে তো এরকম তো কেউ আশা করে না। এই ঘটনায় নিউ মার্কেট থানায় অজ্ঞাতনামা 8 থেকে 9 জনকে আসামি করে মামলা দায়ের করেছেন টিটনের বড় ভাই খন্দকার সাইদ আক্তার রিপন। তার দাবি, বসিলা গরুরহাটের ইজারা নিয়ে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সঙ্গে বিরোধ চলছিল টিটনের। তবে ভগ্নিপতি আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করেন তিনি। জড়িত আছে হলো পিচ্চি হেলাল, কিলার বাদল, রনি ওরূপে বাঙালি রনি, আর হলো শাহজাহান। এর 4 জন। এর 4 জনের নাম ওনার বড় ভাইকে বলে গেছে যে ওদের 4 জনের সাথে আমার ঝামেলা চলতেছে। এই শিডিউল নিয়ে যে নামগুলো দেওয়া আছে, বলছে যে এদের সাথে একটু ঝামেলা চলতেছে, পরে আবার বলছে না বড় ভাই এটা ঠিক হয়ে যাবে না, অসুবিধা নাই, দোয়া করেন ব্যাস। পুলিশ বলছে, দীর্ঘ সময় কারাগারে থাকার পর কিছুদিন আগে জামিনে মুক্তি পান টিটন। ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা না থাকায় অপরাধীদের ধরতে বেগ পেতে হচ্ছে। আমরা সবকিছুই ক্ষেত্রে দেখতেছি, যাবতীয় মামলা হয়েছে, যে সমস্ত আসামিদের নাম দেওয়া আছে বা নেপথ্যে কারা, আমরা এদের ব্যাপারে খুব কঠোর অবস্থান নিয়েছি এবং আমি বললাম, আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি অচিরে আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং হত্যাকাণ্ডের কারণ মূল সহ যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। নিহত টিটনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা ছিল, যার মধ্যে উল্লেখযোগ্য 2014 সালের চাঞ্চল্যকর বাবর এলাহী হত্যাকাণ্ড। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। নানা অনিয়ম অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। প্রায় শেষ পর্যায়ের নির্বাচনে 7 জেলার 142 আসনে ভোট হয়। এর মধ্যেই ভবানীপুরে পুরোদস্তুর লড়াইয়ের আভাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। এসেছে ভোট কারচুপি ও কেন্দ্রে সহিংসতার অভিযোগও। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে প্রশ্ন উঠেছে 3.5 লাখ কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও। ভোট কেন্দ্র পরিদর্শনে প্রার্থীদের দৌড়ঝাঁপ, অনিয়ম নজরে আসতেই চটে যান ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিশৃঙ্খলাকারীদের ধাওয়া করেন তিনি। 7 জেলার 142 আসনের মধ্যে সবচেয়ে আলোচিত ভবানীপুর আসনটিতে মুখোমুখি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির শুভেন্দু। ভোট ঘিরে নানা নাটকীয়তা, ইলেকট্রনিক ভোটিং সিস্টেম ইভিএম এর ত্রুটির জেরে সহিংসতার খবর আসে বালি ও বাসন্তী কেন্দ্র থেকে। ভোট না দিয়ে ফিরে যান বহু সাধারণ ভোটার। সংঘর্ষেও জড়ায় অনেকে। কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অনেক এলাকায় আবার নজরে আসে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আমরা আমাদের ফিউচারের জন্য ভোটটা দিচ্ছি, যাতে আমাদের ফিউচার আরো আপলাইটেড হয়। ভোট ঘিরে মোতায়েন 3.5 লাখ সেনা, তবুও আছে এজেন্টদের উপর হামলা, হয়রানির অভিযোগ। আলোচনায় ডায়মন্ড হারবারের ফলতা। তৃণমূলের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তুলেছে বিজেপি। এতে কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। এমন আবহে নিজের ভোট 80% বেড়েছে বলে দাবি শুভেন্দুর। অন্যদিকে সকালে ভোট কেন্দ্র পরিদর্শনে যান মমতা। সেখানে তিনি অভিযোগ করে বলেন, তার কেন্দ্র ভবানীপুরে 51,000 মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে, যাদের বেশিরভাগই বাংলা ভাষাভাষী, মুসলমান ও তৃণমূল সমর্থক। অনেকে আপিলের সুযোগ পেলেও আদালতের রায় না আসায় মেলেনি ভোট দেওয়ার সুযোগ। আমরা চাই ভোটটা শান্তিতে হোক, মানুষের অধিকার প্রয়োগ করতে দেওয়া হবে। দক্ষিণ ও পশ্চিম কলকাতায় ভোট দিয়েছেন তারকা প্রার্থী ও ভোটাররা। কেন্দ্রে নজরে আসে রঞ্জিত মল্লিক, দেবসহ ওপার বাংলার জনপ্রিয় তারকাদের। ভোট শেষে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল জানানো হবে 4 মে। নীরব দাস, নিউজ 24। দর্শক, ভারতের পশ্চিমবঙ্গের ভোটের সর্বশেষ খবরাখবর জানাতে কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, যেমনটি পড়ছিলাম খবরে, ভোট কারচুপি ও কেন্দ্রে সহিংসতার অভিযোগ পাওয়া গেছে। ভোট তো শেষ হলো, কেমন হলো দ্বিতীয় দফার ভোট? একেবারে দেখুন, একেবারে আগেই বলবো পশ্চিমবঙ্গের শেষ পর্যায়ের ভোট একেবারে নজিরবিহীন। আমি এটা বলবো যে নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গের ভোটাররা নজিরবিহীন রেকর্ড করেছে। সহিংসতার কারণে এবারে ভোটে একটু সেভাবে সহিংসতা হয়নি, দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া। এবং বাংলাদেশ সময় 5:30 অব্দি ভোট পড়েছে 90%, আরো 6:30টার আমাদের রিপোর্ট আসেনি। শেষ রিপোর্ট হলে তো মোটামুটি 93% মতন ভোট পড়তে চলেছে। ফলে প্রথম দফাতে আমরা দেখেছিলাম যে 93% ভোট পড়েছে, এই দফাতেও 93% কাছাকাছি পড়তে চলেছে। ফলে 294টা আসনে এত রেকর্ড ভোট ভারতের ইতিহাসে কোন রাজ্যে এরকম ভাবে পড়েনি। এটি একটি নজিরবিহীন ঘটনা। অপরদিকে নির্বাচন কমিশন এবারে তাদের যে কঠোর মনোভাব বা যেভাবে আইন শৃঙ্খলা সাজিয়েছে, তাতে কিন্তু সহিংসতা সেরকম ভাবে দেখা যায়নি। বিক্ষিপ্ত দু একটা
ঘটনা পুলিশকে বা কেন্দ্রীয় বাহিনীকে ডান্ডা উঁচিয়ে তাড়া করা ছাড়া কোনো ভূমিকায় দেখা যায়নি। আর রাজনৈতিক দলগুলোকে স্লোগান প্রতি স্লোগান ছাড়া কোনো তাদের ভূমিকা দেখা যায়নি। আমি এর সঙ্গে আরেকটি তথ্য দিয়ে রাখি, 2021 সালে শেষ যে ভোট হয়ে গেল বিধানসভা, সেখানে 8 দফায় ভোট হয়েছিল। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভোট এবং ভোট পরবর্তী ঘটনায় 58 জনের মৃত্যু হয়েছিল, এবারে কিন্তু একটিও মৃত্যু নেই। ফলে ভালোভাবেই ভোট হয়েছে। এবার এই ফল কি আসে এবং বাংলাদেশের জন্য কতটা ভালো হয় সেদিকে আমাদের নজর থাকবে। নির্মাণ কাজ শেষ করে উৎপাদন পর্যায়ে পৌঁছেছে দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কবে থেকে বিদ্যুৎ পাওয়া যাবে এই কেন্দ্র থেকে, বা শুরু থেকেই কি পূর্ণ সক্ষমতার বিদ্যুৎ উৎপাদন হবে? পারমাণবিক এই বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা প্রস্তুতি বা কেমন, রূপপুর ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন শাহালি জয়। বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি পাত্রে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম সংযোজনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরু করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। অত্যন্ত জটিল এই পারমাণবিক জ্বালানি সংযোজন হতে সময় লাগতে পারে অন্তত 15 দিন। এরপর আরো 12-13 দিন পরীক্ষা নিরীক্ষা চলবে। সকল প্রক্রিয়া সফলভাবে শেষ করা গেলে শুরু হবে বিদ্যুতের উৎপাদন। আমরা আগে প্রি অপারেশনাল কমিশনিংয়ে যত ধরনের সেফটি স্টাডি করেছিলাম, তার যেগুলি ক্রিটিক্যাল রিয়েক্টর এনভায়রনমেন্টে করার কথা, সেই সেফটি টেস্টগুলি এনশিওর করা হবে। যে ফিউয়েল লোডিংয়ের করার টোটাল প্রসেসটা থেকে আমি ফার্স্ট ক্রিটিক্যালিটি যে অ্যাচিভ করব নর্মাল কমিশনিং প্রোগ্রাম অনুসারে স্ট্যান্ডার্ড বিবিআর এর ক্ষেত্রে 1200 এর ক্ষেত্রে ইট ইজ 29 থেকে 30 ডেজ। তাহলে আমরা আশা করতেছি যে 29 থেকে 30 ডেজের মধ্যে রূপপুর ফার্স্ট ক্রিটিক্যালিটি অ্যাচিভ করবে। প্রাথমিকভাবে উৎপাদন হবে 1 থেকে 3 মেগাওয়াট বিদ্যুৎ। পর্যায়ক্রমে 5, 10, 15, 20 করে বাড়বে উৎপাদন। তবে শুরুতেই সে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে না, ব্যবহার করা হবে বিদ্যুৎ কেন্দ্রের ভেতরেই। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন ক্ষমতা 1200 মেগাওয়াট। সক্ষমতার অন্তত 25% বিদ্যুৎ উৎপাদনের পর তা যুক্ত হওয়া শুরু হবে জাতীয় গ্রিডে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের বিভিন্ন ইকুইপমেন্ট আমাদের এখানে রান করার জন্য আমরা গ্রিড থেকে পাওয়ার নিয়ে আসছি। আমরা এটাতে বিদ্যুৎ উৎপাদন করতেছি, গ্রিডে দেওয়ার আগে গ্রিড থেকে যে পাওয়ারটা নিতাম সেইটাকে এখন আমরা এটা দিয়ে সাপ্লিমেন্ট করছি। বিশেষ করে ফিজিক্যাল স্টার্টআপ থেকে 2 to 3 মান্থসের মধ্যে আমার গ্রিড সিনক্রোনাইজেশনের পাওয়ার আসার কথা, সেটা থেকে আমার কমার্শিয়াল অপারেশনে যাওয়ার জন্য স্ট্যান্ডার্ড টাইমলাইন বিবিআর এর ক্ষেত্রে 8 to 10 মান্থস। এই বিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিটের উৎপাদন ক্ষমতা 2400 মেগাওয়াট। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে প্রথম ইউনিটের 1200 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে। আর দ্বিতীয় ইউনিটের ফুয়েল লোডিং বা পারমাণবিক জ্বালানি স্থাপন হবে আগামী বছরের মাঝামাঝি সময়ে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে ব্যাগ, ড্রেস ও জুতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী জুলাই থেকে প্রতিটি উপজেলায় 2টি করে বিদ্যালয়ে পাইলট প্রকল্প হিসেবে শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও জুতা বিতরণ শুরু হবে। বুধবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, ধীরে ধীরে সব স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা এই সুযোগ পাবে। সরকারের এই প্রকল্পে যুক্ত হয়ে দেশের সব প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের জুতার পাটের তৈরি ব্যাগ দেবে বসুন্ধরা গ্রুপ। প্রধানমন্ত্রী তারেক রহমান গত 22 এপ্রিল সচিবালয়ে অনুষ্ঠিত একটি উচ্চ পর্যায়ের সভায় দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক এবং পাটের তৈরি ব্যাগ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। সরকারের এ কাজে দেশের ব্যবসায়ীদের যুক্ত থাকার কথাও জানিয়েছিলেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর ঘোষণার 1 সপ্তাহ পর শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, পাট প্রতিমন্ত্রী, শিক্ষা উপদেষ্টা এবং প্রতিমন্ত্রী সহ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 1.5 ঘন্টার বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী জানান, শুরুতে প্রতিটি উপজেলায় 2টি করে প্রাথমিক বিদ্যালয় ক্লাস 1 এর শিক্ষার্থীদের এ সুবিধা দেওয়া হবে। ধীরে ধীরে দেশের সব স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরাও এর আওতায় আসবে। 1 লক্ষ জুতা, মোজা, প্যান্ট, শার্ট, কামিজ, সালোয়ার 1 লক্ষ প্রথম বিদ্যালয় থেকে দিচ্ছেন তারা। আর সেটা আসছে, তারপরে ডিবি থেকে ব্যাগ দিচ্ছেন, তারপরে আমাদের সরকার থেকে আমাদের দেশে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম বলেন, দেশের স্বার্থে সরকার এবং ব্যবসায়ীরা একসঙ্গে দেশকে এগিয়ে নেবে এমন প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। সরকারের এই রকম সামাজিক কর্মসূচিগুলো যেগুলো একদম তৃণমূল পর্যায়ে
সাধারণ অসহায় মানুষদের জন্য উপকার হবে, আমরা যখন একসঙ্গে করতে পারি, এই উদ্দেশ্যেই তাদেরকে ডাকা। বৈঠকে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সুবহান। সরকারের এই প্রকল্পে যুক্ত হয়ে দেশের সব প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের জুতা আর পাটের তৈরি ব্যাগ দেবে বসুন্ধরা গ্রুপ। পাইলট প্রকল্প হিসেবে বিজিএমএ থেকে শিক্ষার্থীদের জন্য 1 লাখ পাটের ব্যাগ, জুতা এবং পোশাক দেওয়া হবে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-20। চট্টগ্রামের সাগরিকায় টস হয়নি, মাঠে বল গড়ায়নি একটিও। সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। এবার তৃতীয় ও শেষ ম্যাচের অপেক্ষা, যেখানে ট্রফি জয়ের সুযোগ থাকছে লিটন দাসের দলের সামনে। আর কিউইরা দেশে ফিরতে চাইবে সিরিজে সমতা টেনে। এই ছিল নিউজ 24 সংবাদে। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।